আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী। আজকের বইয়ের নাম ইগো ইজ দ্য এনিমি। অর্থাৎ আপনার ইগো আপনার শত্রু। আমার ইগো আমার শত্রু। ইন্টারেস্টিং। বইটি লিখেছেন রায়ান হলিডে। রায়ান হলিডের আরও কিছু বই আছে যেগুলোর সবগুলোই খুবই জনপ্রিয় হয়েছে এবং ওনাকে বিভিন্ন জায়গাতে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয় অ্যাজ কিনোট স্পিকার, এবং ওনার ভিডিও ব্লগও আছে। যদিও বেশিরভাগ রাইটার আমরা যাদের বই পড়ছি তাদের ভিতর যারা মারা গিয়েছেন, তারা তো গিয়েছেন, তাদের অনেক ভিডিও ঘুরে বেড়ায়। আবার যারা বেঁচে আছেন তাদের নিজস্ব ব্লগও রয়েছে। হ্যাঁ, তো আপনারা সেগুলোও চেক আউট করবেন ইনশাআল্লাহ। ওকে, সো রায়ান হলিডের বইটা পড়া শুরু করছি। ইগো ইজ দ্য এনিমি, ইউর রিয়েল এনিমি, আপনার সত্যিকারের শত্রু। ইউর বিগেস্ট এনিমি ইজ নট ইউর বস, not bad luck, not even a lack of money. আপনার সত্যিকারের শত্রু আপনার বস না, আপনার ব্যাড লাকও না, খারাপ ভাগ্য যেটা সেটা না, আবার আপনার যে টাকা পয়সা নাই এটাও না। এগুলো কোনোটাই আপনার শত্রু না। Your biggest enemy is sitting quietly inside your own head. আপনার সত্যিকারের শত্রু হচ্ছে is sitting quietly inside, আপনার চুপচাপ বসে আছে সে। কোথায়? আপনার মগজে। Most people think ego means confidence or ambition. বেশিরভাগ মানুষ ইগোকে মনে করে এটা একটা কনফিডেন্স বা হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে ইগো হচ্ছে কনফিডেন্স এবং অথবা এটা অ্যাম্বিশন, অর্থাৎ আপনার অ্যাম্বিশন থাকলে আপনার মধ্যে একটু ইগো থাকবেই, বা আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্স মানে হচ্ছে আপনার মধ্যে একটু ইগো থাকবেই। বাট রায়ান হলিডে ইউজেস আ ডিফারেন্ট ডেফিনিশন। কিন্তু রায়ান হলিডে একটা ডিফারেন্ট ডেফিনিশন ইউজ করছেন, এখানে ডিফারেন্ট একটা সংজ্ঞা ব্যবহার করছেন। ইগো ইজ আনহেলথি সেলফ বিলিভ। ইগো হচ্ছে আপনার জন্য একটা আনহেলথি সেলফ বিলিভ, একটা অস্বাস্থ্যকর সেলফ বিলিভ, নিজস্ব বিশ্বাস ব্যবস্থা। তার মানে আপনার মধ্যে ইগো থাকা মানেই হচ্ছে এটা একটা অস্বাস্থ্যকর, ক্ষতিকর একটা বিশ্বাস। ইটস দ্য ভয়েস দ্যাট হুইসপার্স। ইগো হচ্ছে একটা ভয়েস যেটা আপনার কানে কানে বলতে থাকে কি, আই এম স্পেশাল, আই অলরেডি নো ইনাফ, আই ডিজার্ভ দিস। লাইফে কখনো এরকম হয়েছে আপনার নিজেকে একটু স্পেশাল মনে হয়েছে? আমার কখনো কখনো হয়েছে। দ্যাট মিনস ওটা আমার ইগো। অথবা আপনার কানে এটা বলতে পারে যে আই অলরেডি নো ইনাফ, আমি তো এই বিষয়ে অনেক কিছুই জানি। মনে হয়েছে? আমার এরকম মনে হয়েছে, ওটা আমার ইগো। আই ডিজার্ভ দিস, এইটা আমারই প্রাপ্য, মনে হয়েছে এরকম? আমার হয়েছে, ওটা আমার ইগো। দ্যাট ভয়েস ফিলস গুড বাট ইট স্লোলি ডিস্ট্রয়স গ্রোথ। এই ভয়েসটা গুলা শুনতে ভাল লাগে, কিন্তু এটা কিন্তু আপনাকে, আপনার গ্রোথটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, আপনাকে আর বেড়ে উঠতে দেয় না। সরি। ইগো shows up at every stage of life. ইগো আমাদের লাইফের সব স্টেজেই সবসময় আমরা দেখতে পাই। When you are dreaming big, ego makes you impatient. যখন আপনি বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছেন তখন ইগো মেক্স ইউ ইম্পেশেন্ট, তখন ইগো আপনাকে ইম্পেশেন্ট করে দেয়, মানে হচ্ছে ধৈর্যহীন করে দেয়। When you succeed, যখন আপনি সফল হন, ইগো মেক্স ইউ ব্লাইন্ড, ইগো আপনাকে অন্ধ করে দেয়। When you fail, যখন আপনি ব্যর্থ হন, ইগো মেক্স ইউ বিটার, তখন ইগো আপনাকে আরো তিক্ত, আরো খারাপ করে দেয়। Whatever you are just starting out, আপনি যেটাই করেন, doing well, ভালো করুন, or falling apart, খারাপ করুন, ego is always nearby. ইগো সবসময় আপনার আশেপাশেই থাকবে, waiting to sabotage you, আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য। তার মানে এখানে একটা জিনিস আমরা খুব খেয়াল করতে পারি, সেটা হচ্ছে আমাদের অবস্থা যেমনই হোক, ফাইন্যান্সিয়াল অবস্থা, তারপর সোশ্যাল স্ট্যাটাস, যেটাই হোক, যে কোনো দিক থেকেই দেখেন না কেন, আমাদের অবস্থা পরিস্থিতি যেভাবেই থাকি, ইগো ইজ অলওয়েজ দেয়ার। ইগো
সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে টিউন করে আপনার সামনে এসে হাজির হবে। ওই পরিস্থিতিতেও আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টা সে করবে। So that is the ego. All right, imagine a young talented artist. উনি বলছেন যে একটা ট্যালেন্টেড আর্টিস্টের কথা একটু ইমাজিন করেন, কল্পনা করেন। He believes he is genius. সে বিশ্বাস করে যে সে খুব জিনিয়াস। When people criticize his work, যখন মানুষ তার ওয়ার্ককে ক্রিটিসাইজ করলো, তার আর্টকে সমালোচনা করলো, he says this. সে তখন বলল, don't understand him. তুমি তাকে বোঝনি বা বোঝো না। So he never improves, right? His talent fades, and that's not bad luck. That's ego killing potential. আচ্ছা, সহজ করে বলি, মানুষ যখন তার কাজের সমালোচনা করলো যে না এটা কেমন আর্ট হইছে, এটা সেটা, তখন তার মনের মধ্যে বলতে লাগলো যে মানুষ তোমাকে বুঝে নাই, মানুষ তোমাকে বোঝে না, বুঝতেছে না, রাইট? ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, রাইট? মানুষ তোমাকে বুঝতেছে না। তাই এটা চিন্তা করে সে কি করলো, সে হচ্ছে যে আর এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিল এবং সে নিজেকে আর ইমপ্রুভ করলো না এবং তার ট্যালেন্ট আস্তে আস্তে ফেড হয়ে গেল, ম্লান হয়ে গেল। এবং এটা হওয়ার কারণে, এটা যে হলো, এটা কিন্তু তার ব্যাড লাকের কারণে হয় নাই, এটা তার ইগোর কারণে হয়েছে। তার ইগো তার ভেতরকার যে পটেনশিয়ালটা শেষ করে দিয়েছে। আমরা কি জানলাম? ইগো isn't confidence, it's the false belief that you don't need to learn anymore. ইগো কোনো কনফিডেন্স না, এটা হচ্ছে একটা ফলস বিলিফ, একটা ভ্রান্ত বিশ্বাস, যেটা আপনাকে বলে যে তোমার শেখার দরকার নাই কিছু, তুমি সব পারো, সব শিখে গিয়েছ। Okay. Now, chapter 1, Aspire, the danger of early pride. কোনো একটা বিষয় নিয়ে যদি আমি প্রাইড থাকে আমার অনেক বেশি, তাহলে হচ্ছে সেটা নিয়ে, সেটার ডেঞ্জারটা কেমন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। When you are starting something new, যখন আপনি নতুন কিছু শুরু করছেন, ego becomes very loud. আপনার ইগোটা খুব তখন অ্যাক্টিভ হয়ে যায়। It pushes you to talk instead of work. সত্যি কথা, আমি দেখেছি যে ইগো তখন একটা খুব অন্যরকম একটা মোডে, মানে ভাইবে থাকে, অন্য একটা লেভেলে থাকে। এটা হচ্ছে আপনাকে তখন খোঁচায় যে এটা নিয়ে একটু কথা বল, এটা নিয়ে একটু গেজা, এটা নিয়ে একটু পোস্ট কর ফেসবুকে, এটা নিয়ে একটু বন্ধুদের সাথে কথা বল, এটা তার সাথে কথা বল, এটা সেটা মোটামুটি এক্সপ্রেস করার জন্য পুশ করতে থাকে। কিন্তু কাজের পেছনে কিন্তু ইগো কাজ মানে আপনাকে হেল্প করে না। আপনার ওই সময় দরকার কি ছিল? কাজ শুরু করে দেওয়া, তাই না? সেটা না করে উল্টোটা হয়। ইউ অ্যানাউন্স ইউর প্ল্যানস, আপনি আপনার প্ল্যানটা অ্যানাউন্স করে দিলেন। ইউ টেল পিপল হোয়াট ইউ উইল বিকাম, এবং মানুষকে বললেন যে আমি এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। টকিং ফিলস প্রোডাক্টিভ, যখন ওগুলো বলেন মনের মধ্যে একটা আনন্দ লাগে যে বাবা বিরাট একটা কাজ করে ফেলছি, মনে হয় কাজ মনে হয় অর্ধেক শেষ। বাট ইটস ফেক প্রোগ্রেস, এটা হচ্ছে একটা ফেক প্রোগ্রেস। এটা একটা প্রোগ্রেস আপনার মনে হয়, বাট এটা ফেক, রিয়েল লাইফে কোনো কাজে আসে না। ইট গিভস ইউর ব্রেইন আ রিওয়ার্ড উইদাউট রিয়েল এফোর্ট, এটা বললে আপনার মধ্যে, মনের মধ্যে যে সুখানুভূতি হয়, সুখের একটা অনুভূতি হয়, এটাকেই একটা রিওয়ার্ড হিসেবে আপনার মনে হয়, এটাই একটা পুরস্কার মনে হয়, একটা ভালো লাগতে থাকে, কিন্তু কোনো রিয়েল এফোর্ট কিন্তু নাই, এখানে কোনো আউটকাম হয় নাই। ইগো অলসো টেলস ইউ দ্যাট ট্যালেন্ট ইজ ইনাফ, ইগো আপনাকে আরো বলে যে তোমার ট্যালেন্ট থাকলেই যথেষ্ট, বাট ট্যালেন্ট ইজ চিপ। কিন্তু রায়ান হলিডে বলছেন ট্যালেন্ট কিন্তু খুব চিপ, খুব সস্তা জিনিস। মেনি পিপল আর ট্যালেন্টেড, বেশিরভাগ মানুষের মধ্যেই ট্যালেন্ট আছে। ভেরি ফিউ পিপল আর ডিসিপ্লিন, এবং তার মধ্যে খুব অল্প কিছু মানুষ তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে মানে বিন্যস্ত থাকে, মানে সুশৃঙ্খল থাকে। টু গ্রো ইউ মাস্ট বিকাম এ স্টুডেন্ট, বড় হতে হলে অবশ্যই অবশ্যই একটা স্টুডেন্ট হইতে হবে, সবার স্টুডেন্ট হতে হবে। That means accepting that you don't know much yet, and that's okay. That means accepting that you don't know much yet. যখন আপনি নিজেকে স্টুডেন্ট মনে করবেন, তখন আপনি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে আমি বেশি কিছু জানি না। এই যে অ্যাকসেপ্ট করে নেওয়া, ইটস ওকে, কোনো সমস্যা নাই, ইটস গুড। There is a powerful example from history. ইতিহাস থেকে একটা পাওয়ারফুল এক্সাম্পল আমরা দেখব। During the American Civil War, আমেরিকাতে সিভিল ওয়ার হয়েছিল, প্রেসিডেন্ট লিঙ্কন অফার্ড উইলিয়াম শারম্যান আ হাই র্যাঙ্কিং পজিশন। প্রেসিডেন্ট লিঙ্কন
তখন হচ্ছে উইলিয়াম শারম্যানকে একটা খুব উচ্চ পদের মর্যাদা অফার করে। শারম্যান সারপ্রাইজড এভরিওয়ান বাই সেইং নো। শারম্যান তখন না বলে দিলেন এবং মানুষটা তো অবাক হলো। হি নিউ হি ওয়াজন্ট রেডি। শারম্যান জানতেন যে সে এই পদের জন্য প্রস্তুত না। হি চোজ লার্নিং ওভার স্ট্যাটাস। তাই তিনি হচ্ছে লার্নিং এর পরে বেশি ফোকাস দিলেন যে আমার স্ট্যাটাস লাগবে না, আমি জানি আমার গ্যাপ কোথায় আছে। প্রেসিডেন্ট আমাকে এই পদটা দিতে চাইছেন, কিন্তু আমি তো জানি আমি কেমন, আমি তো জানি আমার ওজন কতটুকু, তাই আমার শিখতে হবে আরো। Because he swallowed his ego early, he later became one of the greatest generals in history. তো তার যে ইগোটা তখন হয়েছিল যখন তাকে অফার করা হয়, তখন তো তার ইগো তো তার খুব তুঙ্গে, তাই না? কিন্তু তিনি সেই ইগোকে তুঙ্গ থেকে নামিয়ে এনে গিলে ফেললেন, দমায় রাখলেন, এবং তার ফল তিনি পেলেন পরবর্তীতে ইতিহাসের একজন অন্যতম সেরা জেনারেল হিসেবে মানুষ তাকে চিনে। তো কি জানলাম এখান থেকে? At the beginning, talk less, learn more, and let your work speak. শুরুর দিকে কম বলুন, শিখুন বেশি, এবং আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। সুন্দর। চ্যাপ্টার 2, সাকসেস। Don't believe your own hype. আপনার নিজের যে হাইপ মনের মধ্যে, সেটা বিশ্বাস করা যাবে না। Success is dangerous because it convinces you that you are untouchable. সাকসেস হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস, কারণ এটা আপনাকে কনভিন্স করে বা কনভিন্স করে ফেলে, একরকম প্ররোচিত করে ফেলে যে ইউ আর আনটাচেবল, তোমাকে টাচ করা যাবে না, মানে তুমি সেই লেভেলের কিছু, দুর্দান্ত লেভেলের কিছু, এটা সেটা। ইগো টেলস ইউ দ্যাট ইউ ওয়ান বিকজ ইউ আর স্মার্টার দ্যান এভরিওয়ান এলস। ইগো আপনাকে এটা বলতে থাকে যে তুমি জিতছো কারণ হচ্ছে তুমি অন্যদের থেকে স্মার্টার। স্লোলি ইউ স্টপ লিসনিং। এটা যখন হয় তখন আস্তে করে আপনি মানুষের কথা শোনা বন্ধ করে দেন। ইউ স্টপ লার্নিং, শেখার রাস্তা বন্ধ করে দেন। ইউ থিঙ্ক, তখন আপনি ভাবেন অনলি আই ক্যান ডু দিস রাইট, কারণ আমার তো শুনের দরকার নেই, কি করতে হবে আমি খুব ভালোভাবেই জানি। রাইট? অনলি আই ক্যান ডু দিস রাইট, শুধুমাত্র আমি এটা ভালোভাবে করতে পারবো, আমার মতো আর কেউ নেই। দ্য কিউর ইজ সিম্পল বাট আনকমফোর্টেবল। কিন্তু এই সমস্যার সমাধানটা খুবই সহজ, কিন্তু হজম করাটা একটু কঠিন। স্টে আ স্টুডেন্ট ইভেন এট দ্য টপ। দামি কথা, স্টে এ স্টুডেন্ট ইভেন এট দ্য টপ। তো এই সমস্যার সমাধান হচ্ছে আপনি শীর্ষে পৌঁছে যাওয়ার পরেও নিজেকে একজন স্টুডেন্ট ভাববেন। মনে আছে স্টিভ জবসের সেই কথাটা, স্টে হাংরি, স্টে ফুলিশ। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। টেক কার্ক হ্যামেট ফ্রম মেটালিকা। মেটালিকা খুব সম্ভবত একটা ব্যান্ডের নাম। হি ওয়াজ অলরেডি আ ফেমাস গিটারিস্ট ওয়েন হি জয়েন্ড দ্য ব্যান্ড। তো মেটালিকাতে যখন কার্ক জয়েন করলেন তখন অলরেডি সে একজন ফেমাস গিটারিস্ট। ইনস্টেড অফ অ্যাক্টিং লাইক এ সুপারস্টার, তখন তিনি সুপারস্টার হিসাবে অ্যাক্ট করতে পারতেন, সেই ভাবটা নিতে পারতেন, তিনি সেটা করলেন না। হি হায়ার্ড এ গিটার টিচার অ্যান্ড প্র্যাকটিসড বেসিক স্কিলস অ্যাগেন। মাই গুডনেস, তিনি তখন একজন গিটার টিচারকে হায়ার করলেন, করে গিটারের যে বেসিক স্কিলগুলা সেগুলো উনি শিখতে শুরু করলেন, অর্থাৎ সুপারস্টার হওয়ার পরে শিখতে শুরু করলেন। হি স্টেড হাম্বল, তিনি খুব বিনয়ের সাথে এটা করলেন, অ্যান্ড দ্যাটস ওয়াই হি বিকেম লেজেন্ডারি। এবং এই কারণে তিনি পরবর্তীতে লেজেন্ডারি হয়ে যান। তিনি তো পারতেন এটা না করতে, কিন্তু তার মনে হয়েছিল যে আমি ভালো বাজাই, সামহাও মানুষ আমারটা পছন্দ করে, এবং আমি অনেক হিট অ্যালবাম উপহার দিয়েছি, ফাইন, কিন্তু স্টিল আমার মনে হয় কিছু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমার পূরণ করতে হবে। দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটার নাম হচ্ছে আপনার ইম্পোস্টার সিনড্রোম। তার মানে মনে হতে থাকা যে আমি যে পজিশনে আছি আমি মনে হয় এটার যোগ্য না। সো ইম্পোস্টার সিনড্রোম ভালো নাকি খারাপ এটার আলোচনা ভিন্ন। হ্যাঁ, এটার কিছু পজিটিভ দিকও আছে, কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এই জায়গায় এসছি, এইটার যোগ্যতা আমার নাই পুরোপুরি, এগুলো মনে করে বসে থাকলে হবে না, তাহলে জাস্ট ওটা ইম্পোস্টার সিনড্রোম। কিন্তু আপনি যদি মনে করেন যে না তাহলে
কি করা যায় দেখি, আমি কিভাবে এমন কিছু করতে পারি কিনা যাতে করে আপনার মনে হয় যে না ঠিক আছে, যেখানে এসেছি আমি সঠিক জায়গাতে এসেছি। তাই আপনার নিজেকে স্টুডেন্ট ভাবতে হবে, রাইট, অ্যাট দ্য টপে উঠেও। ওকে, নাও কম্পেয়ার দ্যাট উইথ জন ডিলরেন। আচ্ছা, জন ডিলরেন আরেকজনের সাথে তুলনা করা হচ্ছে। হিজ ইগো কনভিন্সড হিম দ্যাট অনলি হি নিউ বেস্ট। তার ইগো তাকে বুঝাইছে যে তোমার মতো আর কেউ নাই, তুমি সবচেয়ে ভালো জানো সবকিছু, মানে কোনো একটা স্পেসিফিক বিষয়ে ভালো জানো সব থেকে। হি ইগনোরড এক্সপার্টস, তো তিনি এক্সপার্টদের কথা ইগনোর করে গেলেন। কন্ট্রোলড এভরিথিং, সব কিছুই কন্ট্রোল শুরু করলেন। অ্যান্ড রিফিউজড হেল্প, এবং কেউ কোনো হেল্প করতে আসলেও সেটা তিনি রিফিউজ করলেন। হিজ কোম্পানি কলাপসড, এবং তার কোম্পানি একসময় ভেঙে পড়লো। নট বিকজ অফ ব্যাড আইডিয়াস বাট বিকজ অফ ইগো। ব্যাড আইডিয়ার কারণে যে তার কোম্পানি ভেঙে পড়লো তা নয়, তার ইগোর জন্য। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? সাকসেস শুড মেক ইউ মোর কিউরিয়াস, নট মোর অ্যারোগেন্ট। দামি কথা, আপনার সাকসেস আপনাকে আরো কিউরিয়াস করে তুলবে, আরো বেশি কৌতূহলী করে তুলবে, আরো বেশি তৃষ্ণার্ত করে তুলবে জানার জন্য, শেখার জন্য আপনার ফিল্ডে। কিন্তু আপনাকে অ্যারোগেন্ট করবে না, আপনাকে মানে কি বলবো এটাকে, উগ্র করে দিবে না, রাইট? যদি করে দেয় তাহলে বুঝবেন যে এই সাকসেসের মধ্যে প্রবলেম আছে। ইটস নট এ রিয়েল সাকসেস। চ্যাপ্টার 3, ওকে, ফেইলার, এ লাইফ টাইম ভার্সেস ডেড টাইম। দারুণ একটা জিনিস দেখবো আমরা এই চ্যাপ্টারে। জীবিত সময় এবং মৃত সময়, এই দুইটার ভিতর পার্থক্য। ফেইলার হার্টস, আপনি যখন ব্যর্থ হন তখন সেটা আসলে কষ্ট দেয়, বাট ইগো মেক্স ইট আনবেয়ারেবল। কিন্তু আপনার ইগোটা হচ্ছে ওই ব্যর্থতাটাকে আরো বেশি মানে অসহনীয় করে দেয়। ইগো স্ক্রিমস, ইগো তখন আপনার ভেতরে চিৎকার দিতে থাকে, দিস ইজন্ট ফেয়ার, এটা মোটেও ঠিক হয় নাই, ইটস নট মাই ফল্ট, এটা তো আমার ফল্ট না। দ্যাট রিয়াকশন ফিলস ন্যাচারাল বাট ইট ট্র্যাপস ইউ। মনের মধ্যে এই অনুভূতিটা হওয়া খুবই ন্যাচারাল মনে হয় যে না হতেই পারে, ব্যর্থ হয়েছি, মনের মধ্যে এটা একটা ভাবনা আসতেই পারে, কিন্তু এটা একটা ট্র্যাপে ফেলে আপনাকে একটা ফাঁদের মধ্যে ফেলে। রায়ান হলিডে এক্সপ্লেইনস ফেইলার ইউজিং 2 ideas. রায়ান হলিডে ব্যর্থতাটাকে 2টা আইডিয়া দিয়ে ব্যাখ্যা করেছেন। একটা হলো ডেড টাইম ইজ ওয়েন you sit around complaining, blaming others and waiting for luck to change. তার ভাষায় টাইম 2 রকম, ডেড টাইম এবং অ্যালাইভ টাইম। উনি বলছেন যে ডেড টাইম হচ্ছে সেই সময়টা যখন আপনি বসে শুধু কমপ্লেইন করেন, শুধু অভিযোগ দিয়ে তোলেন যে ওর জন্য এটা হয়েছে, ওইটা যদি না হইতো তাহলে এটা আমি দেখায় দিতাম। আমাদের চারপাশে এই ধরনের মানুষ কিন্তু আছে, ইনক্লুডিং ইয়োরসেলফ। মেবি আপনি এটা কখনো কখনো করেছেন। তো তারা কি করে, তারা হচ্ছে যে ডেড টাইমে তারা হচ্ছে কমপ্লেইন দেয় এবং ব্লেমিং আদার্স, অন্যদের দোষ দেয়, এবং হচ্ছে অপেক্ষা করে যে দেখি আমারও ভাগ্য সুপ্রসন্ন হবে, রাইট? এরকম ভাগ্য ভালো হওয়ার অপেক্ষা করে। আর অ্যালাইভ টাইম কখন? ইজ ওয়েন ইউ ইউজ পেইন অ্যাজ ফিউয়েল। যখন আপনি আপনার ব্যর্থতার যে কষ্ট, ওই কষ্টটাকে আপনি ফিউয়েল হিসেবে ব্যবহার করেন, জ্বালানি হিসেবে, শক্তি হিসেবে, চালিকা শক্তি হিসেবে অনুভব করেন। টু রিড, এবং ওই শক্তি দিয়ে আপনি পড়েন, প্র্যাকটিস, অনুশীলন করেন, রিফ্লেক্ট, চিন্তা করেন, ভাবেন, অ্যান্ড ইমপ্রুভ, এবং এগিয়ে যান। তার মানে একজন মানুষ ব্যর্থ হয়ে এসে দোষ দিল, কমপ্লেইন করলো, রাইট, এবং অপেক্ষা করলো যে দেখি আমারও ভাগ্য কখন খোলে। আরেকজন মানুষ, সেও ব্যর্থ হলো, কিন্তু সে ওই ব্যর্থতার কষ্টটাকে বা পেইনটাকে সে ফিউয়েলে রূপান্তর করলো, শক্তিতে রূপান্তর করলো, এবং সেই শক্তি দিয়ে কি করলো? পড়লো, জ্ঞান অর্জন করলো, অ্যাপ্লাই করলো, চিন্তা করলো, রাইট, এবং এগিয়ে গেল। স্টিভ জবস লিভড দিস লেসন। স্টিভ জবসের জীবনে এটা আছে। When he was fired from অ্যাপল থেকে, আপনারা জানেন হয়তো বা অনেকেই যে স্টিভ জবসকে ওনার নিজের কোম্পানি অ্যাপল, বাট সেখান থেকে একসময় ওনার কিছু চিন্তা ভাবনা, মতাদর্শের কারণে ওনাকে বাদ দেওয়া হয়। ইট ওয়াজ হিউমিলিয়েটিং, অবশ্যই এটা কষ্টের ছিল তার জন্য, বাট ইনস্টেড অফ ড্রাউনিং ইন সেলফ পিটি, নিজের এই কষ্ট দুঃখের সাগরে ডুবে না গিয়ে উনি কি করলেন? হি বিল্ট পিক্সার অ্যান্ড নেক্সট। আপনারা জানেন পিক্সার হচ্ছে একটা
কোম্পানি, অ্যানিমেশন স্টুডিও যেখানে অ্যানিমেটেড মুভি তৈরি করা হতো। আচ্ছা, মেবি টয় স্টোরি মেবি পিক্সারের। তারপরে আরও একটা মুভি আছে খুব 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 চমৎকার, পিঁপড়াদের নিয়ে, ও মাই গড নাম মনে আসছে না কেন। তো এই মুভিটাও পিক্সারের করা। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে একটা কম্পিউটার কোম্পানি যারা হচ্ছে কম্পিউটার তৈরি করত। তো ওই অ্যাপল থেকে বের করে দেওয়ার পর তার যে কষ্ট, সে কষ্ট নিয়ে কিন্তু সে ঘরের কোণে বসে থাকতে পারতো, ড্রিঙ্কস করতে পারতো, হ্যাঁ, নিজেকে শেষ করে দিতে পারতো, কিন্তু সেটা করে নাই, না করে উনি এটা করছে। ওকে, হি লার্নড লিডারশিপ দ্য হার্ড ওয়ে। এবং ওই সময়টাতে তিনি হচ্ছে লিডারশিপটাকে খুব 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 কঠিনভাবে তিনি শিখেছেন। ওয়েন হি রিটার্ন টু অ্যাপল, যখন তিনি অ্যাপলে ফিরলেন, হি ওয়াজন্ট জাস্ট সাকসেসফুল, তিনি যে শুধুমাত্র সাকসেসফুল হলেন তা না, হি ওয়াজ ওয়াইজার, তার মধ্যে প্রজ্ঞা ছিল অনেক বেশি। ফেইলিয়ার ডাজন্ট ডিফাইন ইউ, ইউর রেসপন্স ডাজ। ফেইলিয়ার আপনার লাইফকে ডিফাইন করে না, আপনাকে ডিফাইন করে না। অর্থাৎ ফেইলিয়ার দিয়ে আপনাকে ব্যাখ্যা করা যাবে না। আপনি কয়বার ফেইল করছেন ওইটা দিয়ে আপনি সাকসেসফুল কিনা বা কতটা ব্যর্থ ওইটা নিয়ে ওইটা মাপা যাবে না। বরঞ্চ ফেইল হওয়ার পর আপনার রেসপন্স কেমন ছিল, ভেঙে পড়ছেন নাকি আবার উঠে দাঁড়িয়েছেন, ওইটাই হচ্ছে আসল কথা, ওইটা দিয়ে আপনাকে ডিফাইন করা হবে। কি জানলাম এখান থেকে? ফেইলিয়ার ইজ অনলি ফেটাল ইফ ইগো স্টপস ইউ ফ্রম লার্নিং। ফেইলিয়ার তখনই প্রাণঘাতী হয়ে ওঠে, ফ্যাটাল হয়ে ওঠে, যখন আপনার ইগো আপনাকে লার্নিং থেকে স্টপ রাখে। তার মানে ফেইলিয়ার খুবই ন্যাচারাল, কিন্তু ফেইল হওয়ার পর যদি ইগো আপনাকে থামায় দেয়, ওটাই হচ্ছে ডিজাস্টারাস। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার, দ্য কনস্ট্যান্ট সাইকেল। ইগো ইজ নট এ ওয়ান টাইম প্রবলেম। ইগো কিন্তু একটা ওয়ান টাইম প্রবলেম না, ইটস এ ডেইলি ফাইট। দামি কথা, আপনি ধরেন খুব মোটিভেশন নিয়ে এটা সেটা করে টোরে মনে করলেন যে ইগোকে দমায় ফেলছে আজকে, এবং সত্যিও ধরেন ওই দিন আপনি এমন কাজ করলেন, এমনভাবে সবকিছু করলেন যাতে করে মনে হয় যে না, আপনার মধ্যে ইগোর ব্যাপারটা নাই, কিন্তু ভাই ওটা কিন্তু আগামীকালকে আবার ফিরে আসতে পারে। ইটস এ ডেইলি ফাইট। এই জন্য এই চ্যাপ্টারের নাম দ্য কনস্ট্যান্ট সাইকেল। লাইফ মুভস ইন সাইকেলস। জীবন হচ্ছে বৃত্তের মধ্যে ঘুরতে থাকে। ফার্স্ট ইউ অ্যাসপায়ার, দেন ইউ সাকসিড, দেন ইউ ফেইল, দেন ইউ স্টার্ট অ্যাগেন। প্রথমে আপনার মনের মধ্যে একটা আশা ভরসা ইচ্ছা তৈরি হয়, তারপরে আপনি সফল হন, তারপরে আপনি ব্যর্থ হন, তারপর আবার আপনি শুরু করেন। ইগো চেঞ্জেস ইটস শেপ অ্যাট এভরি স্টেজ। ওই যে একটু আগে শুরুর দিকে যেটা বললাম, আপনি যেই পরিবেশেই থাকেন না কেন, গাছতলায় থাকেন বা পাঁচতলায় থাকেন, পকেটে টাকা থাকুক বা না থাকুক, প্রতি মুহূর্তে ইগো আপনার সিচুয়েশন অনুযায়ী নিজেকে চেঞ্জ করে আপনার সামনে এসে হাজির হবে। ইন দ্য বিগিনিং ইট ক্রিয়েটস ফেক কনফিডেন্স। শুরুর দিকে এটা আপনার ভেতরে ফেক কনফিডেন্স তৈরি করবে, মিথ্যা এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করবে। ইন সাকসেস ইট ক্রিয়েটস অ্যারোগেন্স। যখন আপনি সাকসেসফুল হবেন তখন এটা আপনাকে অ্যারোগেন্ট করে তুলবে, রাইট? ইন ফেইলার, যখন আপনি ব্যর্থ হবেন, ইট ক্রিয়েটস ডিনায়াল অ্যান্ড ডিপ্রেশন। এটা আপনার মধ্যে তখন ডিনায়াল এবং ডিপ্রেশনের হয়ে আপনার সামনে হাজির হবে যে না, আমাকে দেওয়া হবে না, বাদ দিই, রাইট? এবং যারা সুইসাইড করে, আল্লাহ তাদের মাফ করুক, যারা সুইসাইড করে তাদের মধ্যেও কিন্তু এই ইগোটাই, অনেকের মধ্যে এটাই কাজ করে, হয়তো সবার মধ্যে না, বাট দিস ইজ দ্য কেস। দ্য অনলি লং টার্ম সলিউশন ইজ হিউমিলিটি। Humility allows you to learn when you are new, stay grounded when you are winning, and stay strong when you are losing. So মনের মধ্যে এমন একটা অনুভূতি রাখতে হবে যে আসলে আমি তেমন কেউ না, আমি হচ্ছে স্বাভাবিক একজন মানুষ যে খুব বেশি কিছু জানে না, আমার থেকে অন্যান্য মানুষরা বেশি জানে। তো এই ভাবনাটা মনের মধ্যে যখন আপনার থাকবে, তখন হচ্ছে আপনি কোনো একটা কাজ নতুন শুরু করলে আপনার মধ্যে শেখার ইচ্ছাটা থাকবে, এবং যখন আপনি সাকসেসফুল হবেন তখন আপনাকে গ্রাউন্ডেড রাখবে। মানে আমরা বলি না যে মাটিতে পা আর পড়ছে না, সেরকমটা না, এর অপোজিটটা, মাটিতে আপনার পা পড়বে, আপনি সাধারণ মানুষের মতোই থাকতে পারবেন। অ্যান্ড স্টে স্ট্রং ওয়েন ইউ আর লুজিং। এবং যখন আপনি ব্যর্থ হবেন কোনো কাজে বা কোনো কিছু হারাবেন, তখন আপনি মানসিকভাবে অনেক শক্তি পাবেন, রাইট? কারণ আপনি বুঝবেন যে না, আমার কোথাও একটা ভুল হয়েছিল, আমার এখানে একটা ফিক্স করতে হবে, রাইট? লুক অ্যাট দ্য গ্রেট টিমস লাইক দ্য নিউ ইংল্যান্ড
প্যাট্রিয়টস। তো উনি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস একটা টিমের উদাহরণ দিয়েছেন। ওয়েন দে সাকসিড, যখন তারা বিজয়ী হয়, সফল হয়, দে ডোন্ট সে উই আর জিনিয়াস, তারা কিন্তু বলে না যে আমরা জিনিয়াস। দে সে, তারা কি বলে, উই গট লাকি অ্যান্ড হাউ ডু উই ইমপ্রুভ, বলছে কি আমাদের কপাল ভালো, জিতে গেছি। কিন্তু কেমনে আমরা এই জেতার আনন্দে আনন্দে ভেসে না গিয়ে কেমনে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। সরি, দু একটা টার্ম কেমনে খুব একটু ইনফর্মাল শোনাচ্ছে আর কি। সো কিভাবে আমরা নিজেদেরকে আরো ভালো করতে পারি। দ্যাট মাইন্ডসেট কিপস দেম এ স্ট্রং ইয়ার আফটার ইয়ার, এবং এই মাইন্ডসেটই হচ্ছে তাদের প্রত্যেক বছর স্ট্রং থেকে স্ট্রং করে তোলে, বা এবং সেই জায়গাটা তারা ধরে রাখে এই মাইন্ডসেট দিয়ে। কি শিখলাম আমরা? ইউ ডোন্ট ডিফিট ইগো ওয়ান্স, ইউ ম্যানেজ ইট এভরি ডে। তাই ইগোকে একবারে শেষ করে দেওয়ার মতো কোনো কিছু নাই, এটা একটা ভুল কথা। এটাকে প্রতিদিনই ম্যানেজ করতে হয়, প্রতিদিনই একে সাইজ করতে হয়। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ইগো ইজ দ্য এনিমি। আমরা শেষ করছি কি পয়েন্টগুলো আরেকবার দিয়ে। ইগো ইজ আনহেলথি সেলফ বিলিফ, নট কনফিডেন্স। ইগো হচ্ছে একটা অস্বাস্থ্যকর একটা আত্মবিশ্বাস, যেটা কনফিডেন্স অবশ্যই না। ইন দ্য বিগিনিং ইগো পুশেস ইউ টু টক ইনস্টেড অফ ওয়ার্ক। শুরুর দিকে কোনো একটা কাজ যখন আইডিয়া আসলো আপনার মাথায় বা করতে নামলেন, তখন হচ্ছে যে কাজ বাদ দিয়ে আপনাকে এগুলো নিয়ে মানে কথা বলতে বেশি উদ্বুদ্ধ করে ইগো। ট্রু গ্রোথ স্টার্টস উইথ অ্যাডমিটিং ইগনোরেন্স। সত্যিকারের অর্থে আপনার যে গ্রোথ, এটা কিন্তু আসে হচ্ছে যখন আপনি আপনার ইগনোরেন্স বলতে কি বোঝায়, আপনার যে অজ্ঞতাকে যখন আপনি মেনে নেন, সেটাই হচ্ছে সত্যিকার অর্থে আপনার তখন ট্রু গ্রোথ, অর্থাৎ আপনার গ্রোথকে এনশিওর করে। নেক্সট, সাকসেস বিকামস ডেঞ্জারাস ওয়েন ইউ স্টপ লার্নিং। খুবই দামি কথা। সাকসেস, আপনার যে সফলতা, এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, রাইট? খুবই ভয়ঙ্কর হতে পারে যদি কিনা আপনি শেখা বন্ধ করে দেন। ফেইলার বিকামস ইউজফুল ওয়েন ইউ টেক রেসপন্সিবিলিটি। এবং আপনার ব্যর্থতাটা কিন্তু, বা ফেইলার, এটা কিন্তু ইউজফুল হইতে পারে যখন আপনি সেটার দায়ভার নিতে পারেন, রাইট? অ্যালাইভ টাইম, জীবিত সময়, বা অ্যালাইভ টাইম মিনস ইমপ্রুভিং ইনস্টেড অফ কমপ্লেনিং। অ্যালাইভ টাইম বলতে সেটা বোঝানো হচ্ছে যেটা আপনি অ্যালাইভ টাইম মানে হচ্ছে আপনি কমপ্লেন করার পরিবর্তে নিজেকে যদি ইমপ্রুভ করতে থাকেন, ওটাই হচ্ছে অ্যালাইভ টাইম। হিউমিলিটি ইজ দ্য স্কিল দ্যাট প্রোটেক্টস ইউ অ্যাট এভরি স্টেজ অফ লাইফ। এভরি স্টেজ অফ লাইফ, জীবনের যে কোনো ধাপে, প্রতিটা ধাপে আপনার যে মানে এই চিন্তাটা যে আমি সবার থেকে ভালো না, বা সবাই আমার থেকে বেটার, এই যে এই ভাবনাটা যদি রাখতে পারেন, তাহলে জীবনের সব স্টেজেই আপনি প্রোটেক্টেড হবেন, অর্থাৎ আপনি ভালো থাকবেন, আপনি একটা সেফ জোনে থাকবেন। কনফিডেন্স ইজ আর্নড থ্রু এফোর্ট। কনফিডেন্স আসে হচ্ছে সত্যিকার অর্থে কোনো একটা কাজ করার মাধ্যমে। ইগো ইজ ফেক অ্যান্ড লাউড। কিন্তু ইগো ফেক, কোনো কনফিডেন্স দেয় না, কিন্তু এর আবার আওয়াজ বেশি। আমরা যেমন বলি খালি হাড়ি বাজে বেশি, ব্যাপারটা ঠিক সেরকম। অসাধারণ একটা বই। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের বইতে। বাই।